দহি গোয়ানকে খুঁজতে খুঁজতে এসে দেখে গোয়ানের এই অবস্থা। তখন গুন্ডারা দহিকে জিজ্ঞেস করে, এই তুমি কে? দহি বলে, আমি আমার বডিগার্ডের বডিগার্ড। তো এরপর যখন গোয়ান দহির হাত টাচ করে তখন তার সব আঘাত চলে যায়। আর গোয়ান এখানে দহির সাথে ডান্স করতে করতে প্রত্যেকটা গুন্ডাকে মেরে একদম নাজেহাল করে দেয়। আর এই দৃশ্যটা ছিল খুবই দারুণ। তো গোয়ান যখন ডান্স করা থামায় তখন তার হার্টবিট অনেক বেড়ে যায়। সে নিজেও বুঝতে পারছে না এমনটা তার সাথে কেন হচ্ছে। তবে কি সে সত্যি এবার দহির প্রেমে পড়ে গেল? সে কি তাহলে একজন মানুষকে ভালোবেসে ফেলেছে? তো এইসব মনে মনে ভেবে সে খুবই অস্থির হয়ে ওঠে, কিন্তু দহিকে কিছুই বুঝতে দেয় না। আর এইসব ভাবতে ভাবতেই তাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। অন্যদিকে জিন তার প্র্যাকটিস করছিল, তখনই সে হাতে আঘাত পায়। আর বজ্ঞ এটা দেখার পরপরই জিনকে স্টেজ থেকে নিচে নিয়ে আসে আর ওষুধ লাগাতে দেয়। তখন জিন বজ্ঞকে জিজ্ঞেস করে, আচ্ছা গোয়ান আর দহির মধ্যে কি কিছু চলছে? তখন বজ্ঞ বলে, আরে না না, তুমি তো ভালো করেই জানো যে গোয়ানের হৃদয় স্টিলের তৈরি। অর্থাৎ সে তাকে এটাই বোঝাতে চায় যে গোয়ান তো কাউকে ভালোবাসতেই পারে না, কারণ এত বছর ধরে জিন তার পেছনে পড়ে রয়েছে। কিন্তু সে জিনকেই ভালোবাসলো না, তাহলে সে দহিকে কিভাবে ভালোবাসবে? এইসব শোনার পরও জিন বলে, কিন্তু আমার তো এখনো এই নিয়ে সন্দেহ আছে। আর গোয়ানের কি বডিগার্ড হওয়া ছাড়া কোনো উপায় ছিল না? বজ্ঞ জানায়, না, তাকে বডিগার্ড হতেই হতো। তো এইদিকে গোয়ান বেশ কনফিউজড হয়ে পড়ে দহির প্রতি তার এই নতুন অনুভূতিকে নিয়ে। সে নিজেই নিজেকে বলতে থাকে, আমার সাথে এসব কি হচ্ছে? আমি কি করে এই মূল্যহীন মানুষের প্রতি দুর্বল হলাম? এটা কি তাহলে এই কারণে হচ্ছে যে ওই ট্যাটু আমার হাতে নেই, তার হাতে আছে? হ্যাঁ, এটাই হতে পারে কারণ। অন্যদিকে দহি বলে, হঠাৎ করে গোয়ানের কি হয়েছিল? এমনিতে তো সে আমার হাত ধরে থাকার জন্য পাগল ছিল, তারপর এমন ভাব ধরলো যেন আমাকে সে দেখতেই পাচ্ছিল না। তবে দহি কিন্তু ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছে গোয়ানকে, তাই সে এবার বলে, আমাকে জানতেই হবে গোয়ানও কি আমার জন্য একই রকম ফিল করে কিনা। তো এরপর দেখা যায় দহি রাতের বেলায় চলে আসে গোয়ানের কাছে, তাকে এই সব কিছু নিয়ে জিজ্ঞেস করতে। আর গোয়ানও তখন নিজেকে বোঝায় এটা বলে যে সে যা ফিল করছে এই সবই তার পাওয়ার চলে যাওয়ার সাইড এফেক্ট, এছাড়া আর কিছুই না। এদিকে দহিও আসছিল আর মনে মনে ভাবছিল সে কিভাবে কি বলবে। তো সেই সময় তার মনে হয় কেউ তার পিছু করছে, তাই সে তার স্প্রে বোতলটা বের করে পেছনের দিকে তাকায়। তখনই সে দেখে যে জিন তার দিকে তলোয়ার তাক করে রয়েছে। আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি কোনো চোর? দহি জানায়, না না, আমি চোর হব কেন? তুমি হতে পারো। তো তারপর জিন তাকে ভালো করে দেখার পর চিনতে পারে আর বলে, তুমি দহি? দহি তখন বলে, আরে তুমি আমাকে চেনো? জিন তখন জিজ্ঞেস করে, কেন তুমি আমাকে চেনো না? আমি বিশ্বাস করতে পারছি না সে স্টার জিনকে চেনে না। দহি তখন বলে, তাহলে আমি এখানকার স্টার, যেহেতু তুমি আমাকে চিনতে পেরেছো। জিন তখন বলে, চুপচাপ এখান থেকে চলে যাও, কারণ এইখানে কোনো বাইরের লোকের স্থান নেই। দহি তখন বলে, আমি কোনো বাইরের লোক না, তাই আমি তোমার যাওয়ার প্রস্তাবকে খারিজ করে দিলাম। আর আমার সাথে এখানকার ডিরেক্টর গোয়ানের পার্সোনাল স্পেশাল সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? তাই আমি তার সাথে দেখা করতে এসেছি। এই কথা বলেই দহি চলে যায় গোয়ানের রুমে। আর জিনের তো এসব শুনে রাগে মাথাটা পুরোই নষ্ট হয়ে যায়। তো এইদিকে দহি যখন গোয়ানের রুমে আসে তখন গোয়ান ছিল বাথরুমে, তাই সেখানে দহি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। আর ঘুরতে ঘুরতে সে গোয়ানের সেই রুমে চলে যায় যেখানে সে চুক্তি করা সেই সব ঘড়ি রেখেছে। তো দহি এগুলো দেখে বলে, গোয়ানের কি কোনো হবি আছে নাকি এইসব ঘড়ি কালেক্ট করার? এত এত ঘড়ি এনে রেখেছে, কি করে এ দিয়ে? অদ্ভুত একটা ছেলে। তো এরপরে দহির চোখ যায় ওই ডেমন বইটার দিকে, আর সে সেটা পড়ার জন্য উপর থেকে পারতে যায়। কিন্তু তখনই সেখানে গোয়ান চলে আসে আর বলে, তোমার সাহস কি করে হলো আমার জিনিস টাচ করার? আর তুমি এখানে কি করছো? দহি তখন বলে, এটা কি তোমার ডায়েরি নাকি অন্য কিছু? এত রেগে গেলে যে? তো তখনই সেখানে জিন চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার, তুমি শার্টের বোতাম খুলে রেখেছো কেন? আমি বলেছি তো অন্য মহিলাদের সামনে এইসব করবে না। দেখো তুমি খুব সুন্দর, আর তোমাকে দেখে যে কোনো মেয়েই তার হুঁশ হারিয়ে ফেলবে, তাই তাদের থেকে তুমি দূরত্ব বজায় রেখে চলো। তো এরপর গোয়ান বলে, জিন এসব কথা রাখো আর নিজের প্র্যাকটিস করতে যাও প্লিজ। এরপর দহি এসে গোয়ানকে বলে, কে সে? গোয়ান বলে, সেটা জানার কাজ তো তোমার না, কি কাজে এসেছো সেটা বলো। তো দহি এরপর মজা করে বলে, কিছুক্ষণ আগে আমি আর সে তো একে অপরের প্রাণ নিয়েই নিয়েছিলাম,
তাই আমি জানতে চাই কে সে, যার প্রাণ আমি নিতে গিয়েছিলাম। গোয়ান তখন বলে, তো তুমি কি এত রাতে এখানে এসেছো আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে? দহি তখন বলে, না, আমি এসেছি এটা জানতে যে কি হয়েছিল এমন যে কারণে তুমি অদ্ভুত ভাবে চলে আসলে। গোয়ান তখন বলে, আমি তোমার সাথে থাকতে চাই না, সেজন্য চলে এসেছি, কিন্তু তুমি তো সেই চলেই আসলে আবার আমাকে বিরক্ত করতে। দহি তখন বলে, তাহলে আমি কি কোনো ভুল করেছি? গোয়ান বলে, না, তা করনি। দহি তখন বলে, তাহলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? এরকম ভাব নিয়ে কেন কথা বলছো? এর উত্তরে গোয়ান জানায়, আমি তো আসলে দেখতে পাচ্ছি না তোমার সাথে ভালো ব্যবহার করার কোনো কারণ রয়েছে কিনা, তো তুমি কি আর কিছু বলতে চাও? দহি তখন বলে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমি কত বড় ভুল করেছি। যাই হোক, আমি দুঃখিত তোমাকে এভাবে বিরক্ত করার জন্য। তো এরপরে দহি বাইরে চলে আসে আর নিজেকে নিজে বলে, দহি, তুমি আর এরকম ভুল করতে যাবে না, কখনো না। তো তারপরই গোয়ান মিস্টার পার্ককে কল করে আর বলে, দহি কেবলই বেরিয়েছে, তাকে একটু তুমি সেফলি বাড়ি পৌঁছে দিও। অন্যদিকে দেখা যায় সেই কিলার একটা লকারে কিছু রেখে কাউকে মেসেজ দেয় আর বলে, লকার নং 17 চেক করে নিও। তো এই সময় সুকমিন আর তার ছেলে দোগিয়ং এর কাছেও মেসেজ আসে। দোগিয়ং এর মানসিক সমস্যা চলছিল, তাই সে মানসিক ডাক্তারকে দেখাতো। আজ দোগিয়ং ডাক্তারকে বলে, আমি একজনকে খুন করেছি। ডাক্তার বলে, কি? দোগিয়ং বলে, আরে আমি তো মজা করছিলাম। তো এরপর ডাক্তার তাকে পাগল বলে সম্বোধন করে, তাই সে ডাক্তারের উপর অনেক রেগে যায় আর ডাক্তারকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় ম্যাডাম জু কোম্পানির মধ্যে যে অডিট ফার্ম বানিয়েছিল সেটা সুকমিন বন্ধ করে দেয় আর কোম্পানির বোর্ড মেম্বারদেরকে টাকা দিয়ে নিজের দলে করে নেয়। সে এমনটা করেছে কোম্পানির চেয়ারম্যান হবে বলে। তো এরপরে দেখা যায় দোগিয়ং বাড়ি ফিরে আসে। তখন সুকমিন তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার কাজকর্ম কেমন চলছে? দোগিয়ং জানায়, হ্যাঁ, ভালোই চলছে। তখনই সে খেয়াল করে দোগিয়ং এর শার্টে ব্লাড লেগে আছে, কিন্তু সে দোগিয়ংকে এই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করে না। এদিকে দেখা যায় সুকমিনের ওয়াইফ শুয়ে শুয়ে ম্যাডাম জুয়ের মৃত্যুর কথা ভাবছিল, যে ভুল ওষুধ খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল। ঠিক তখনই সুকমিন আসে আর তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দোগিয়ং আজকাল কি করে বেড়াচ্ছে, কোনো খবর রাখো? তার ওয়াইফ জানায়, আমি এই ব্যাপারে কিছুই জানি না। সুকমিন বলে, তুমি আসলে কোনো কাজেরই না। তো এরপরে আমরা দহিকে দেখি, সে তার বাড়ি ফিরে এসে ওই দিনের জামাটা দেখতে থাকে, যেটা পরে সে ভুলবশত গোয়ানের সাথে ডেটে গিয়েছিল। আর এরপর থেকে এত কিছু শুরু। কিন্তু এই ড্রেস দেখে তার খুব রাগ হতে থাকে গোয়ানের উপর, তাই সেই ড্রেস নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে গোয়ান তো জিনের পারফরমেন্স দেখছিল, কিন্তু তার মন সেদিকে ছিল না। তো পারফরমেন্স শেষ হওয়ার পর জিন তাকে জিজ্ঞেস করে, আমার পারফরমেন্স কেমন ছিল? গোয়ান জানায়, হ্যাঁ, ভালো। তখন জিন বলে, কিন্তু আমার পারফরমেন্সে তো অনেক ভুল ছিল। তখন গোয়ান বলে, তাই নাকি? তাহলে ভালো করে পারফর্ম করার চেষ্টা করো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে আমরা সেই গ্লাভস পরা ব্যক্তিকে দেখতে পাই, তার কাছে সেই রাতের ভিডিওটা আসে যেটাতে গোয়ান আর দহি নাচ করতে করতে গুন্ডাদেরকে মারছিল। তবে গোয়ান যখন তার পাওয়ার ইউজ করছিল তখন সেই জায়গা ব্লার হয়ে যায়। তখন ফোনে কথা বলতে বলতে সেই লোকটা কিলারকে জানায়, এখানে তো তেমন কিছুই নেই। কিন্তু কিলার বলে, না, আমি স্পষ্ট দেখেছিলাম, ওই ছেলেটাকে দেখে মনে হয় না যে সে কোনো সাধারণ মানুষ। তখন তার বস বলে, ঠিক আছে, তাহলে জলদি তাকে মেরে ফেলো। তো পরের দিন যথারীতি গোয়ান চলে আসে তার ডিউটি করতে। সে দহিকে গাড়িতে করে তার কাজের জায়গায় নিয়ে আসে। তো আজকে দহি গোয়ানের সাথে কোনো কথাই বলছিল না, সে সোজা তার রুমে গিয়ে কাজ করতে থাকে আর গোয়ানও নিজের মতো পেপার পড়তে থাকে। তখনই এই অফিসের একজন এমপ্লয়ি এসে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? আমাকে বলতে পারো, আমি কাউকেই কথা বলবো না। তো এই মেয়ের কথায় বিরক্ত হয়ে গোয়ান তার চেয়ার নিয়ে তাকে অফিসের বাইরেই বের করে দেয় আর কফি খেতে খেতে বলতে থাকে, এই অফিসে কেউ একটু শান্তিতে পেপারও পড়তে দেয় না। তো সেই সময় শিন গোয়ানকে জানায় যে দহি বাইরে যাবে, কিন্তু গোয়ান তো তার কানের ব্লুটুথটা খুলে ফেলে। সেই সময় শিন রেগে মেগে তার কাছে আসে আর বলে, কি ব্যাপার, তুমি কি শুনতে পাওনি যে দহি বাইরে যাবে? তখনই গোয়ান তার ব্লুটুথটা লাগিয়ে নেয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, এখনই যাচ্ছি। তো এদিকে দহি বাইরে বের হয়ে এসে আশেপাশে গোয়ানকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় তার অফিসে একজন হেলমেট পরা রহস্যময় ব্যক্তি আসে আর সে দহিকে টাচ করতেই যাবে, তখনই তাকে শিন মাথায় আঘাত করে আর ধরে বলে, এই তো আমি কালপ্রিটকে ধরে ফেলেছি, এই যে সে এখানে। পরে সেখানে গোয়ান এসে দহিকে জিজ্ঞেস করে, সে কি ঠিক আছে? তো এরপর সে শিনকে বলে, আপনি যাকে ধরেছেন সে কালপ্রিট না, ভুল মানুষকে ধরেছেন। দহি বলে, তুমি কি তাকে চেনো? তখন দেখা যায় সে আসলে ছিল বগ্গীয়, আর বগ্গীয় তো গোয়ানকে দেখে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, ডিরেক্টর গোয়ান, আপনি কোথায় চলে গিয়েছিলেন?
তো বগিও আসলে গোয়ানের জন্য কফি নিয়ে এসেছিল। তো তারপর মিস শিন তার কাজের জন্য ক্ষমা চায় আর তাকে ভুল নামে বলে, ফগিও, আপনি যদি এভাবে অদ্ভুত কাপড় পরে না আসতেন তাহলে এসব হতোই না। বগিও তখন বলে, আমার নাম ফগিও না, বগিও, আর আমি এসেছি আমার ডিরেক্টরের জন্য। তারপরও মিস শিন বারবার তার ভুল নাম বলেই যাচ্ছিল। এই জন্য তো বগিও অনেক রেগে যায়। তখন গুয়ান তাকে কোনো মতে সামলায়। তো পরের দৃশ্যে দেখা যায় কোম্পানির বোর্ড মিটিং এ চেয়ারপারসন কে হবে সেজন্য ভোটিং হয়। তো যেহেতু সুকমিন আগে থেকেই সবাইকে তার দলে রেখেছে তাই সেই সব ভোট পায়, যার ফলে সুকমিন অস্থায়ীভাবে কোম্পানির চেয়ারপারসন হয়ে যায়। তো তারপর সখন গোয়ানকে বলে, আমার দহিকে অনেকবার অনেকভাবে বাঁচানোর জন্য ধন্যবাদ। গোয়ান তো এটা শুনে খুব জেলাস ফিল করে। সে বুঝতে পারে না সখন কেন বলল আমার দহি, তার দহি কি করে হয় সে। তো এরপর দহি আর সখন একসাথে দুইজন কারে বসে বসে কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে কথা বলছিল। আর বাইরে থেকে এসব দেখে খুবই বিরক্ত হচ্ছিল গোয়ান। সে বলে, কি এমন করছে দুজন ভেতরে বসে, এত কিসের কথা? হ্যাঁ। তো তারপর তারা কাজ শেষে বেরিয়ে আসলে গোয়ান যাওয়ার সময় সখুনকে বলে, এত কিসের জন্য তাকানো লাগছে, এই বলে সে দহিকে নিয়ে চলে যায়। তো গাড়ি চালাতে চালাতে গোয়ান আয়নায় বারবার দহিকেই দেখছিল। দহি তখন বলে, কি আমার দিকে তাকিয়ে আছো কেন? গোয়ান বলে, কোথায় তাকালাম? তো দহি বলে, একজন মানুষ না দেখেও বুঝতে পারে যদি অন্য কেউ তার দিকে তাকায়, তাই আমিও জানি তুমি আমার দিকেই তাকিয়েছিলে। গোয়ান তখন বলে, এটা তোমার দেখার ভুল, আমি তো তোমাকে দেখিনি। দহি বলে, যাই হোক, আমার এখন কিছুই যায় আসে না, তুমি কি করবে না করবে এটা তোমার বিষয়। তো এখান থেকে দহি তার কেস নিয়ে একটু খোঁজ খবর করে চলে আসে সেই দিনের তার না হওয়া ডেট পার্টনার চোয়ের সাথে দেখা করতে। তো দেখা যায় চই দহিকে ইমপ্রেস করতে খুবই ফিল্মি ফিল্মি লাইন বলছিল, যেগুলো শুনে গোয়ান বলতে থাকে, কোথা থেকে শিখলো এসব লাইন। তো তার এত গায়ে পড়া ভাব দেখে তো গোয়ান খুব রেগে যায় আর সে বিরক্ত হয়ে পরে দহির হাত ধরে তার পাওয়ার ইউজ করার মাধ্যমে একটা লবস্টারকে জ্যান্ত করে দেয় আর সেটার কামড় খাইয়ে দেয় চইকে। চই তো এটা নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায়, তাই তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে সে লবস্টারকে তার মুখের থেকে সরায়। তো এরপর সে দহির কাছে এসে তাকে সরি বলে যে একটা ভালো ডেট চলছিল তার মধ্যেই কি যে হয়ে গেল। দহি বলে, কোনো ব্যাপার না, তুমি ঠিক আছো তো? চই জানায় হ্যাঁ। তো এরপর দহি চইকে বলে সে তাকে বিয়ে করতে চায় আর সেটাও খুব জলদি, তাই কাল যেন সে রেডি থাকে। চইও তো তার কথায় রাজি হয়ে যায় আর বিয়ে করার জন্য সে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। এই সব কিছু দেখে তো রাগে জেদে গোয়ান দহিকে অনেক কিছু বলে। সে বলতে থাকে, আচ্ছা তুমি যখন যাকে খুশি তাকে বিয়ে করবে করো, কিন্তু আমি এসব দেখতে পারবো না, আমার খুবই বিরক্ত লাগছে। চলো তো আজই সেই কিলারকে বের করব, তাহলে আর তোমার সাথে আমাকে থাকতেও হবে না আর এসব জিনিস দেখতেও হবে না। তো তারপর গোয়ান ওই কিলারকে ধরতে সেই গুন্ডার কাছে আসে আর এসে তাকে মারার হুমকি দিয়ে বলে কিলারকে খুঁজে এনে দিতে। তো এখানে দহি আর গোয়ানের এসব নিয়েই ঝগড়া হয়ে যায়। তখন গোয়ান বলে, আমার সমস্যাই হচ্ছে তুমি তুমি আমার জীবনে আসার আগ পর্যন্ত আমি অনেক ভালো ছিলাম, তুমি এসে সব খারাপ করে দিয়েছো। এই সব কথা শুনে দহি খুবই কষ্ট পায় আর বলে, ও তাহলে চলে যাও আর আমার বডিগার্ড হয়ে থাকতে হবে না। গোয়ানও তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। তবে দুজনই দেখা যায় দুজনকে খুব মিস করতে থাকে। তো আজ রাতেই দেখা যায় দহির উপর সেই কিলার আক্রমণ করে আর দহির হাত থেকে মোবাইলটা পড়ে ইমার্জেন্সিতে থাকা নাম্বার গোয়ানের কাছে নোটিফিকেশন চলে যায়। গোয়ান তো এটা পেয়ে দ্রুত গাড়ি চালিয়ে তার কাছে আসতে থাকে। ওইদিকে কিলার দহিকে বারান্দার বাইরে কাপড় দিয়ে ঝুলিয়ে দেয় আর একটু একটু করে সেই কাপড় কেটে ফেলতে থাকে। তবে হঠাৎই একটা শব্দ পেয়ে কিলার সেখান থেকে সরে যায় আর এইদিকে ওই কাপড়টা নিজে থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই দহির হাত শক্ত করে ধরে নেয় গোয়ান। দহি তো ভেবেছিল সে মারাই যাবে আজকে, তবে গোয়ানকে দেখে তার জানে জান ফিরে আসে। সে অনেক ইমোশনাল হয়ে যায় আর গোয়ানেরও আজকে একই অবস্থা হয়। কিন্তু তখনই আবার কিলার এসে চাকু দিয়ে আঘাত করে আর তাদের দুজনকেই নিচে ফেলে দেয়। তবে গোয়ান দহির হাত ধরে পাওয়ার ইউজ করে তাকে বাঁচিয়ে নেয়। তো এরপর দহি চোখ খুললে গোয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? দহি তখন কান্না করতে করতে গোয়ানকে জড়িয়ে ধরে আর গোয়ানও তাকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে। তো সেই সময় সেখানে সখন আসে আর তাদেরকে কাছাকাছি দেখে সে বেশ কষ্টই পায়, কারণ সে মনে মনে দহিকে পছন্দ করত। তো তারপর সে তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর সখন দহি আর গোয়ান বসে আলোচনা করছিল যে কে সেই কিলার।
দহি সিসি ক্যামেরা ফুটেজ থেকে লোকটাকে দেখে আর বলে, না এটা তো সেই কিলার না। গোয়ান বলে, তার তো ঘাড়ে দাগ আছে। তখন দহি মনে করে সেই গাড়ির ড্রাইভারেরও তো ঘাড়ে দাগ ছিল, যে তাকে কিডন্যাপ করতে চাইছিল। গোয়ান তখন বলে, তার মানে কিলার তার ফেস চেঞ্জ করেছে, আর সে বারবার এই ফেস মাস্ক ইউজ করে যাতে করে তার আসল রূপ কেউ দেখতে না পায়। তো এরপর দহি এই সবকিছু ভাবতে ভাবতে সেই বারান্দার কাছে আসে যেখানে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। দহি সেখানে এসে অনেক কান্না করতে থাকে। তার আর ভালো লাগছিল না এইভাবে জীবন নিয়ে লড়াই করতে। তখনই সেখানে সখন আসে আর তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমি আমার সবটা দিয়ে তোমার দেখভাল করব, তোমাকে আর একা লড়তে হবে না। তবে ওই সময় গোয়ানও তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, তুমি আমাকেই বিয়ে করে ফেলো, আমি তো এমনিতেও তোমার বডিগার্ড, তাই তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার সব সময় থাকবে। তো তারপর দহি এইসব শুনে মারাত্মক শকড হয়ে যায়। তো একটু পর সে বলে, দেখো আমার কিছু সময় চাই ভাবার জন্য, আমাকে তোমরা একটু সময় দাও। তো পরের দিন দহি অফিসে বসে এইসব নিয়েই ভাবছিল যে তার কাকে চুজ করা উচিত। তাই সে শিনকে বলে, আমি খুব সিরিয়াস কন্ডিশনের মধ্যে আছি, কি যে করব বুঝতে পারছি না। তখন দেখা যায় অফিসে বসে বসে গোয়ান দহিকে দেখছিল আর বলছিল, সে কি তাহলে আমাকে রিজেক্ট করে একটা সামান্য মানুষকে বিয়ে করার কথা ভাবছে নাকি। তো তারপর বগ্গিও অফিসে আসে আর গোয়ানের জন্য সে খাবার নিয়ে আসে। তখন গোয়ান বগ্গিওকে বলে, আমি দহিকে প্রপোজ করেছি। বগ্গিও তো এটা শুনে প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরে বোঝার পর সে শকড হয়ে যায় আর বলে, কি আপনি তাকে প্রপোজ করেছেন মানে? গোয়ান বলে, চুপ করো, আস্তে কথা বলো। বগ্গিও এরপর বলে, আপনি এটা কি করে করলেন? তাকে রিজেক্ট করলেন আলোর গতিতে, আবার তাকে প্রপোজও করে নিলেন। গোয়ান বলতে থাকে, চুপ করো, এটা আবার বলার মতো কি আছে? বগ্গিও তখন বলে, আপনি তো বলেছিলেন মানুষদেরকে বিয়ে করাটা পাগলামি ছাড়া আর কিছু না, তাহলে হঠাৎ করে আপনার মন বদলে গেল কিভাবে? গোয়ান বলে, না আসলে আমি ভেবে দেখেছি একজন মেয়ের হাত বিয়ে ছাড়া ধরা আর অন্য কারো সাথে বিয়ে হয়ে যাওয়ার পর ধরা একই ব্যাপার, তাই আমি নিজেই বিয়ে করে নিতে চাইছি আর কি, তাহলে তো আর কোনো ঝামেলা থাকলো না। বগ্গিও তখন বলে, আরে কেমন রকমের ডেমন আপনি, ভদ্র স্বভাবের নাকি? গোয়ান বলে, কেন আমি কি ভদ্র নই? বগ্গিও বলে, না আমি শুধু ভাবছি জিন এসব জানার পর কি করবে, আর আপনি বিয়ে করার পর অনেক মেয়েরই মন ভাঙবে আমি নিশ্চিত। তো তারা কথা বলছিল, তখনই দেখা যায় সেখানে ফুল নিয়ে হাজির হয় সখন, আর সেই ফুলগুলো নিয়ে দেয় দহিকে। আর তারা দুজন মিলে তখন খুব হাসাহাসি করছিল। তো তাদেরকে এত হাসতে দেখে বাইরে থেকে তো গোয়ান জ্বলে পড়ে ছারখার হয়ে যেতে থাকে। বগ্গিও তখন বলে, স্যার আপনি কি জেলাস? গোয়ান বলে, কি জেলাস কেন হতে যাব? আমি তো এটাই বুঝতে পারি না মানুষ শুধু শুধু জেলাস হতে যায় কেন? বগ্গিও বলে, আর মিথ্যা বলতে হবে না। তো তারপর গোয়ান তাকে ধমক দিয়ে এখান থেকে বিদায় করে। তো এরপর গোয়ান রেগে মেগে একটা জায়গায় আসে আর সেখানে সে একজনকে জিজ্ঞেস করে, আচ্ছা যদি কোনো মানুষ তার মোবাইলে ইমার্জেন্সি নাম্বারে কারো নাম সেভ করে রাখে তাহলে সেটার মানে কি হবে? লোকটা বলে, তার মানে সে তাকে সবচেয়ে বেশি ভরসা করে, বিশ্বাস করে। গোয়ান তো এসব শুনে একটু হলেও খুশি হয়, কিন্তু এর পরেই ভাবে, তবে সখন তার নামও তো দহি ইমার্জেন্সি নাম্বারে সেভ করে রেখেছে। তো এইসব ভাবতে ভাবতেই গোয়ানের মাথাটাই ধরে যায়। তো এরপর দেখা যায় গোয়ান আর সখন দহির ব্যাপারে কথা বলার জন্য দেখা করে। গোয়ান বলে, আমাদের সম্পর্কের শুরুটাই ছিল পার্সোনাল, তারপর এটা প্রফেশনাল হয়েছে। সখন তখন বলে, তুমি তো তাকে রিজেক্ট করেছিলে, তাহলে এখন কেন আবার বিয়ে করতে চাচ্ছ? গোয়ান বলে, আমি আসলে বিয়ে অপছন্দ করি, কিন্তু দহিকে তো না। সখন বলে, দেখো তুমি দহির আবেগ নিয়ে খেলা বন্ধ করে দাও, আর তুমি তো জানো সে এই মুহূর্তে কতটা বেশি চাইছে বিয়ে করতে, তাই তার থেকে দূরেই থাকো। তো গোয়ান সেখান থেকে চলে যাওয়ার সময় সখন বলে, শোনো একটা কথা মনে রেখো, তোমার জায়গা তার জীবনে একমাত্র বডিগার্ড হিসেবেই, আর নিজের সেই লাইন কখনো ক্রস করার চেষ্টা করবে না। গোয়ান তখন বলে, এমন কোনো লাইনই নেই যা আমি ক্রস করতে পারবো না, বুঝলে? তো এইসব বলে গোয়ান সেখান থেকে চলে যায়। তো এরপর সে দহিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি, তুমি কেন আমাকে আর সখনকে তোমার ইমার্জেন্সি কন্ট্যাক্টে সেভ করে রেখেছো? দহি তখন বলে, কারণ তুমি আমার বডিগার্ড আর সখন আমার পরিবারের মতো। আর তুমি কেন আমাকে প্রপোজ করলে বলো তো? তুমি তো আমাকে কত মানুষের সামনে সেদিন রিজেক্ট করেছিলে, তাহলে হঠাৎ করে কি এমন হলো যে আমাকে প্রপোজ করে বসলে? তো এরপর গোয়ান এখানে কি বলে
সেটা তো আমরা একটু পরই জানতে পারবো। একটু পর দেখা যায় দোহি একটা ইভেন্টে আসে আর সবাইকে জানায় আগামীকাল আমার বিয়ে, তাই সবাই আসবেন। পরের দিনে বিয়ের সব কাজ শুরু হয়ে যায় আর বউ সেজে বসে থাকে দোহি। তাকে তো অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। তো তখনই সে ম্যাডাম জুকে খুব মিস করছিল। তাই দোহি কল্পনা করে দেখে ম্যাডাম জু তার সামনে বসে আছেন আর তার সাথে কথা বলছেন। তো সেখানে দোহি তার মনের কথাগুলো বলে ম্যাডাম জুকে, আর ম্যাডাম জু তার নতুন জীবনের জন্য তাকে শুভেচ্ছা জানায়। তো বিয়ের অনুষ্ঠান শুরু হলে দোহি তার হবু স্বামীর দিকে এগিয়ে আসে আর দেখা যায় সে আর কেউ নয়, আমাদের সুইট ডেমন গুয়ন। তো এই সময় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে গুয়ন সেদিন কি উত্তর দিয়েছিল। সে বলেছিল, আমি তোমাকে কখনোই মরতে দিতে পারবো না, আমি চাই তুমি সব সময় বেঁচে থাকো আর ভালো থাকো। আর এই কথার উপর ভিত্তি করেই দোহি গুয়নকে তার স্বামী হিসেবে চুজ করে নেয়। কিন্তু এখানে আবার তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, যেটা ছিল এমন যে তারা দুজন পাবলিকের সামনে স্বামী স্ত্রীর মতো থাকবে ঠিকই, কিন্তু এমনিতে নিজেদের পার্সোনাল ব্যাপারে কথা বলবে না। তারা একে অপরকে তাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে, আর যখনই তাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে তখন তাদের এই চুক্তিপত্র শেষ হয়ে যাবে। তো সাধারণভাবে বলতে গেলে গুয়ন আর দোহির বিয়েটা আসলে একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল। তো এরপর এখানে তাদের বিয়েটা সুন্দরভাবেই শেষ হয়। সবাই তাদেরকে আগামী দিনের জন্য আশীর্বাদ করে। তো তারপর দোহি সখনকে সরি বলে। সখন তখন বলে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য খুশি। গুয়ন আর যাই করুক তোমার তো খেয়াল রাখে, এটাই অনেক। তখনই সেখানে গুয়ন আসে আর দোহিকে বলে, চলো বেবি আমরা যাই। দোহি তখন অবাক হয়ে বলে, বেবি? গুয়ন বলে, ও তাহলে কি হানি বলবো? তো এইসব গুয়ন করছিল আসলে সখনকে জ্বালানোর জন্য, কারণ সে এতদিন অনেক জ্বালাতন সহ্য করেছে সখনের জন্য। তাই আজকে সেও সুযোগ বুঝে মজা নিয়ে নেয়। এদিকে জিন যখন গুয়নের বিয়ের কথা শুনে তখন সে খুবই কষ্ট পায় আর রাগে দুঃখে চারদিক ভাঙচুর শুরু করে দেয়। তখন বগ্গিও তাকে বোঝায় যে তারা দুজন বিয়ে করেছে তাদের লক্ষ্য পূরণ করার জন্য, কিন্তু জিন বলে, তাতে কি, বিয়ে তো করেছে তাই না? এই বলে সে রাগ দেখিয়ে চলে যায়। তো এরপর দোহি আর গুয়ন বাড়ি চলে আসে আর এসেই গুয়ন দেখে সারা রুম এলোমেলো হয়ে আছে। সে তো প্রথমে ভাবে যে নিশ্চয়ই কিলার এসে কিছু ঝামেলা করেছে, কিন্তু দেখা যায় দোহি খুবই রিল্যাক্সে থাকে। তো এরপর দোহি বলে, আসলে এই সব কিছু আমিই করে রেখেছি। তার মানে দোহি কোনো কিছুই ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না। তাই গুয়ন এখন তার পাওয়ার দিয়ে সবকিছু পরিষ্কার করে দেয়। এইসব দেখে তো দোহি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তাই সে গুয়নকে রিকোয়েস্ট করে, এখন একটু খাবারও বানিয়ে দাও না। গুয়ন তখন বলে, দেখো আমি তোমার হাজবেন্ড, কোনো পার্সোনাল সার্ভেন্ট না, ঠিক আছে? তখন দোহি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করে দাও প্লিজ। তো এরপর সে তাকে নিয়ে যায় সেই ডাস্টবিনের কাছে, যেখানে সে তার সেই ড্রেসটা ফেলেছিল, যেটা সে গুয়নের সাথে ডেট করার দিন পরেছিল। তো গুয়ন আবারও তার পাওয়ার ইউজ করে সেই ড্রেসটাকে ডাস্টবিনের থেকে বাইরে নিয়ে আসে। এতে তো দোহি খুবই খুশি হয়। তো এরপর দোহি যখন একা ছিল তখন তার ডোগিয়ং এর আচরণ নিয়ে সন্দেহ হয়, তাই সেভাবে সে কাল তার পিছু করবে। এদিকে গুয়ন স্বপ্নে আজ আবারও তার মানুষ জীবনের স্বপ্ন দেখে, যেখানে আজ সে একটা মেয়েকে দেখে আবছায়াতে। সম্পূর্ণ মুখ দেখার আগেই তার ঘুম ভেঙে যায়। তো তখনই সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত ফ্রেশ হয়ে বাইরে আসে আর দেখতে পায় দোহি সেখানে খাওয়া দাওয়া করছে। দোহির অবস্থা একেবারেই পাগলের মতো ছিল, চুলগুলো ছিল একদম এলোমেলো। তাই সে দোহিকে জিজ্ঞেস করে, কি অবস্থা করে রেখেছো নিজের? দোহি বলে, আসলে সারা রাত ঘুম আসছিল না, তাই এই অবস্থা, কিন্তু দেখো আমাকে কি প্রিটি লাগছে। তখন গুয়ন হেসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি কারোর সাথে মারামারি করে এসেছো। তো দোহি তখন বলে, আচ্ছা বাদ দাও, এখন আসো আমার সাথে ব্রেকফাস্ট করো। গুয়ন জানায় সে এসব খাবে না, সে শুধু কফি খাবে। তখন দোহি জানায়, এখন তো কফি নেই আর কফি আনার সময়ও নেই, আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে। এসব শুনে গুয়ন বলে, কি বলছো, আজকে তো ছুটি, তাহলে এত তাড়াহুড়ো কিসের? তখন দোহি বলে, আমার আসলে ডোগিয়ং এর উপর সন্দেহ হচ্ছে, তাই আজকে তাকে ফলো করতে যেতে হবে। তো এরপরই তারা দুজন তাকে ফলো করতে করতে সেই লকার রুমে চলে আসে। তবে ডোগিয়ং সেখানে কিছুই পায় না আর তার মনে হয় এখানে কেউ আছে। তো ওইদিকে পর্দার পেছনে ছিল দোহি আর গুয়ন। তো তারা যখন বুঝতে পারে যে ডোগিয়ং এদিকেই আসছে তখন তারা তাদের পাওয়ার ইউজ করার চেষ্টা করে, কিন্তু সেই পাওয়ার কাজই করছিল না। তাই গুয়ন বাধ্য হয়েই কিস করে বসে দোহিকে, যার ফলে ডোগিয়ং পর্দা সরিয়ে তাদের মুখ আর দেখতে পায় না আর সেখান থেকে চুপচাপ চলে যায়।
দোগিয়ং চলে যাওয়ার পর তারা দুজনই খুব লজ্জায় পড়ে যায়। গোয়ান বলে, আসলে আমি শুধুমাত্র আমার ফেস কভার করছিলাম যাতে করে সে আমাদেরকে দেখতে না পায়। দহি বলে, ঠিক আছে, কিন্তু কে জানে হঠাৎ করে পাওয়ার কেন কাজ করলো না। গোয়ান বলে, ঠিক বলেছ, হঠাৎ করে পাওয়ার কাজ কেন করলো না সেটা তো আমিও বুঝতে পারলাম না। তো তারপর দহি আবারও দগিয়ংকে খুঁজতে থাকে যে সে কোথায় গেল। তারপর সেই লকারটা চেক করতে যায় দহি, আর গোয়ান চেক করে দেখে যে তারা যেখানে ছিল সেটা তো একটা ফটোশপ, তাই তাদেরও ফটো উঠে গেছে। তাই সেগুলোকে সে দেখে নিজের পকেটেই রেখে দেয়, কারণ অনেকটাই পার্সোনাল ছবি উঠে গিয়েছিল। এদিকে দহি লকার চেক করে আর বলে, কি দেখলো সে এখানে? কিছুই তো নেই। তখনই একজন অদ্ভুত মহিলা আসে সেখানে, আর সে গোয়ান এবং দহিকে বলে, তোমার পাওয়ার আসছে আর যাচ্ছে তাই তো, তার মানে সেটা দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো গোয়ান তো তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে গোয়ান একটা গাছকে ধরে পাওয়ার ইউজ করে, দেখা যায় সেটাই ফুল ফুটেছে। তাই সেভাবে সব তো ঠিকই আছে, কিন্তু যখন সেই ফুলটা রেখে সে চলে যায় তখনই সেই ফুলটা নষ্ট হয়ে যায়। তার মানে কিছু তো একটা খারাপ ঘটতে চলেছে তাদের জীবনে। তো দেখা যাক সামনে আর কি কি ঘটতে চলেছে। তো এরপর বাড়ি ফিরে দহি আর গোয়ান যখন বসে বসে তাদের পাওয়ার চেক করছিল তখন সেখানে আবারও ঝগড়া হয়ে যায় দুজনের মধ্যে, আর তারা বলতে বলতে একে অপরকে অনেক কিছুই বলে ফেলে। এদিকে তখন গোয়ানের কোম্পানির সব ইনফরমেশন বের করতে যায়। সেই সময় সে অনেক পুরাতন ছবি পায়, যার মধ্যে সে গোয়ানকেও দেখে ফেলে। এখন এটা দেখে তো সে বেশ শকড হয়, কারণ এত আগের ছবিতে সে থাকলে এখনো তাকে দেখতে এত অল্প বয়সী কি করে লাগতে পারে। অন্যদিকে দেখা যায় গোয়ান তার সব জিনিসপত্র নিয়ে চলে আসে দহির বাসায়, আর এত এত জিনিসপত্র দেখে তো দহি একেবারেই শকড। সে বলে, এটা কি? তুমি কি তোমার সম্পূর্ণ কোম্পানি তুলে নিয়ে এসেছো নাকি? গোয়ান বলে, হ্যাঁ, কারণ আমি যেখানে আমার কোম্পানিও সেখানে। এইসবে দহি খুবই বিরক্ত হয়ে যায়, আর সেখানে যেহেতু শিন আর বগ্গিও ছিল তাই তাদেরকে সে বাইরে রেখে গোয়ানকে রুমের ভিতরে নিয়ে আসে তার সাথে পার্সোনালি কথা বলার জন্য। তখন তাকে দহি বলে, দেখো তুমি কিন্তু একা না যে এখানে থাকবে, আমিও তোমার সাথেই বাড়ি শেয়ার করব। গোয়ান বলে, তো? দহি তখন বলে, তো তোমার সব অতিরিক্ত জিনিসপত্র এখনই দূরে রেখে আসো, আর আমার রুমে তো কিচ্ছু রাখবে না। গোয়ান তখন বলে, সরি, আমার তো সব জিনিসপত্রই কাজের, আমি তো এইগুলো ছাড়া থাকতেই পারি না। দহি তখন বলে, দেখো আমি বলছি এগুলো রেখে আসো। গোয়ান তখনও বলে, না রাখবো না। দহি তখন আরো রেগে যায় আর বলতে থাকে, আরে তুমি কি এইসব রেখে একটু জায়গায় থাকবে নাকি? হাঁটারই তো ঠিক মতো জায়গা পাবে না। গোয়ান বলে, কেন? এটা তো তোমার দোষ, তুমি কেন এরকম ছোট বাসা নিলে? দহি তখন বলে, চুপ করো, এটা কোনো ছোট বাড়ি না, যথেষ্ট বড়। তুমি তোমার কোম্পানি তুলে আনলে তো ছোট পড়বেই। তারপর গোয়ান বলে, এই শুনো, এইসব জিনিসপত্র সব আমার নিজের, আর এগুলো আমার খুব কাছের, তাই আমি এসব ছাড়া থাকতেই পারবো না। তো এরপর দহি বলে, ঠিক আছে, তাহলে আম সরি, তুমি আমার হাতে আর কোনো উপায় রাখলে না। এরপর দেখা যায় গোয়ানকে তার সব জিনিসপত্র সহ দহি ঘর থেকেই বের করে দেয়। পরে বাইরে গাড়িতে তার জিনিসপত্র তোলার পর বগ্গিও তাকে খুব জ্বালাতন করে। সে বলতে থাকে, এখন মনে হচ্ছে যে আপনার বিয়ে হয়েছে, কারণ বউরা থাকলে তারা এমনই করে। গোয়ান তখন বলে, দেখো আমি বিশ্বাস করতে পারছি না আমার মতো একজন এইভাবে অপমানিত হলো। তখনই দহি তাকে কল করে, আর গোয়ান বলে, কে? দহি বলে, কে মানে? তুমি কি আসছো ভেতরে? গোয়ান বলে, কেন আসবো? তুমি তো আমাকে বের করে দিয়েছো আর বলেছো নিজের সাথে এগুলো নিয়ে থাকতে, তাই আমি আসছি না। তো এরপরই সে কল কেটে দেয় আর বলতে থাকে, আমি ভাবতে পারছি না তুমি প্রথম কেউ যে আমায় আউট করেছো ঘর থেকে, এসব আমি মানতেই পারছি না। এদিকে দহি বলতে থাকে, কত বড় সাহস, বিয়ের একদিনও হলো না আর সে চলে গেল, তাকে তো একটা শিক্ষা দেওয়াই উচিত, আমি আর কল করব না। এরপর দহি দেখে গোয়ানের একটা জিনিসের বক্স রয়ে গিয়েছে, তাই সে কৌতূহলবশত সেটা খুলে আর দেখতে পায় সেখানে সব পুরাতন জিনিসপত্র ছিল। ওই সময় সে তার ম্যাডাম জুকে কল্পনা করে। ম্যাডাম জু বলে, বাহ, কেমন সংসার সামলানোতে বিজি হয়ে গেলে। আমি এটাই চাইতাম সব সময়, যেন তুমি এমন কাউকে পাও যার সাথে রাগ, ভালোবাসা, অভিমান, সাপোর্ট সব থাকবে। তো তখনই দহিকে কল করে সখন আর বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই গোয়ানের ব্যাপারে। দহি তখন বলে, ঠিক আছে, চলে আসো, আমি বাড়িতেই আছি। এদিকে নিচে গাড়িতে বসে বসে গোয়ান বলে, দহি আমাকে কল কেন করছে না, এখনো আসতেও বলছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এই কারের মধ্যেই থেকে যাব।
কোনো ব্যাপারই না। এদিকে সখন এসে দহিকে যখন ওই ছবিটা দেখায় তখন দহি তো বুঝতে পারে যে সে ডিমন, তাই এত বছর আগেও সে যেমন দেখতে ছিল এখনো তেমনই আছে। তাই দহি কথা ঘুরিয়ে ফেলে আর হাসতে হাসতে বলতে থাকে, ও এটা তো আসলে গুয়নের দাদা, আর সে একদম একই রকম দেখতে। সখন জিজ্ঞেস করে, তাই নাকি? দহি বলে, হ্যাঁ, আর কি হবে। তো তারপর সখন তাকে কিছু না বলেই চলে আসে নিচে, আর নিচে এসে এসে গাড়িতে বসে থাকতে দেখে গুয়নকে, আর তাকে বলে, তোমার সাথে কথা আছে। তো এরপর সখন গুয়নকে বলে, আচ্ছা গুয়ন, তুমি কোনো সাধারণ মানুষ না তাই না? তাহলে তুমি কি কোনো ভ্যাম্পায়ার? গুয়ন বলে, এই খবরদার, আমাকে কোনো রক্ত খাওয়া প্রাণীর সাথে তুলনা করবে না। আমি একজন সাধারণ নিরীহ মানুষ, বুঝলে? সখন বলে, তুমি যেই হয়ে থাকো না কেন কখনো দহিকে কষ্ট দেওয়ার কথা ভেবেও দেখবে না, না হলে কিন্তু আমার থেকে বাঁচতে পারবে না। গুয়ন বলে, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, করো তুমি যা করার। এদিকে জিনের অবস্থা তো একেবারেই খারাপ। সে গুয়নের বিয়ের কথা জানার পর রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এখানে আমরা জিনের ছোটবেলাটা দেখতে পাই, যেখানে জিনের মা মারা যায় আর তার বাবা ছিল একেবারেই মাতাল, আর সে তাকে সবসময় টাকার জন্য কাজে পাঠাতো। টাকা না আনতে পারলে নেশা করে জিনকে খুব মার মারতো। আর তার বাবা 10 বছর আগে গুয়নের সাথে ডিল করেছিল, তাই আজ গুয়ন এসে তার বাবাকে মেরে জিনকে বাঁচিয়ে নেয়। জিন তখন গুয়নের পেছন পেছন আসে আর বলতে থাকে, তুমি তো আমার জীবনের এঞ্জেল, কারণ তুমি আমাকে আমার বাবার হাত থেকে বাঁচিয়েছো, তাই আমাকে কি তুমি নিয়ে যাবে? আমি তোমার সব কাজ করে দিব, আমি সব কিছু পারি, রান্না করা, পরিষ্কার করা, সব। গুয়ন তখন বলে, আমি তো বাচ্চাদের সাথে ডিল করি না। তারপর জিন বলে, সমস্যা নেই, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। তো দৃশ্য আবারও আসে বর্তমানে, যেখানে জিন বলে, তুমি জানো আমি কত কষ্ট করে তোমাকে খুঁজেছি। তখনই কিছু বখাটে ছেলে আসে আর জিনকে বিরক্ত করতে থাকলে সেখানে গুয়ন এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন জিন বলে, আমি তো জানি তুমি আবারও আমাকে বাঁচাতে আসবে। তো তারপর জিনকে নিয়ে সে বাড়িতে আসে আর তাকে সেখানে রেখে বলে, বিয়েটা কিছুদিনের। সে আসলে এই কথাটা জিনকে বলে যাতে করে জিন আর পাগলামি না করে। এদিকে রাতের বেলা গুয়নের অফিসে আসে কিলার, আর তার টেবিলের নিচে একটা হিডেন রেকর্ডার রেখে যায়, আর সেখানেই সে তার ডেমনের বইটা পায় আর সেটা নিয়েই চলে যায়। এদিকে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে দহির বাড়ি ফিরে আসে গুয়ন, আর তখনই সেখানে হঠাৎ করে দহির লাইট জ্বালায়। এটা দেখে তো গুয়ন ভয়ে চিৎকার করে ওঠে। দহি তখন বলে, ও তাহলে এটাই ছিল প্ল্যানিং, রাতে লুকিয়ে লুকিয়ে আসবে। তখন গুয়ন কথা ঘুরিয়ে বলে, আসলে আমার চার্জ দরকার, কারণ আমার পাওয়ার তো তোমার হাতে, তাই চলো অতিরিক্ত কথা রেখে চার্জ করি। তো এরপরে তারা দুজন ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা উঠে গুয়ন দহিকে দেখে, তার মধ্যে সব ধরনের ইমোশন কাজ করছিল এখন, তাই সে নিজেই নিজেকে বুঝ দিতে বলতে থাকে, এসব কিছুই না, এইসব ইমোশন কয়দিন পরই চলে যাবে, আমি জানি। যাই হোক, তারপরই তারা জানতে পারে দহির নামে একটা ফেক নিউজ ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে দহি নাকি সম্পত্তির লোভে ম্যাডাম জুকে মেরেছে, আর এটা যে সুকমিনের কাজ তাতে দহিদের কোনো সন্দেহই থাকে না। তো এরপর দেখা যায় সত্যি সত্যি সুকমিন দহিকে হুমকিও দেয়। পরে দহি আর গুয়ন সেই নিউজ করার লোককে এসে ধরে, আর তাকে তাদের পাওয়ার ইউজ করে বিভিন্ন রকম ভয় দেখানোর পর সে শেষমেশ রাজি হয় এই নিউজটা রিমুভ করার জন্য, আর সে যে ভুলভাল নিউজ করেছে সেটাও স্বীকার করার জন্য। এদিকে গুয়ন তার অফিসে এসে ডিমন বইটা পায় না। তখন তারা এখানে ডিমন নিয়েই কথা বলছিল, যা কিলারও শুনতে পায় রেকর্ডিং এর মাধ্যমে, যার ফলে সে বুঝে যায় গুয়ন একজন ডেমন। তো এরপরই সে সেই ডেমন বইটা পড়তে শুরু করে, আর এখান থেকে সে একটা ইনফরমেশন পায়, যেখানে লেখা আছে ডেমন কখনো গডের কাজ করতে পারবে না, অর্থাৎ সে দিল ছাড়া কোনো মানুষকে মারতে পারবে না, আবার মৃত মানুষকে বাঁচাতেও পারবে না। যদি সে এমন কিছু করে তাহলে তাকে 1000 বছর আগুনে পোড়ানো হবে। তো এরপর কিলার তার বসকে এই বই পাঠায়। তখন বস বলে, দই থেকে দূরে থাকলে গুয়ন তার পাওয়ার ইউজ করতে পারে না, তাই তুমি সেই সুযোগে তাকে মারতে পারবে। এই কথা শুনে কিলার খুব হাসে। এদিকে দহিকে পুলিশ এসে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য, কারণ সেই নিউজটা তারাও পেয়েছে। এই ব্যাপারে গুয়ন জানার পর সে তার অফিস থেকে দহির কাছেই যাচ্ছিল, তখনই কিলার আসে আর তাকে খুব বাজে ভাবে আঘাত করে। গুয়নের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সে প্রায় মরার মুখে ছিল। ওদিকে দহিরও কিচ্ছু ভালো লাগছিল না, সেও চিন্তা করছিল গুয়নের জন্য।
তো এদিকে কিলার যখন আরো একবার আঘাত করতে যায় গোয়ানকে, তখনই সেখানে চলে আসে বগ্গিও, আর সে তাকে সরিয়ে গোয়ানকে বাঁচানোর চেষ্টা করে। কিলারও সেই সময় পালিয়ে যায়, আর বগ্গিও চিৎকার করে দহিকে ডাকতে থাকে, কারণ সেই একমাত্র তাকে বাঁচাতে পারবে। ওদিকে দহিকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে একটা রুমেই রেখে দেওয়া হয়, আর তখনই সে জানতে পারে গোয়ানের অবস্থা খুব খারাপ। তাই সে একজন পুলিশ অফিসারের সহায়তায় সখনকে বলে তাড়াতাড়ি হসপিটালে আসে। জিন তো দহিকে দেখেই তাকে খুব কথা শোনায় আর বলে, তোমার জন্যই আমাদের গোয়ানের এই অবস্থা আজকে, তুমিই দায়ী, তুমিই খুন করেছো তাকে। তো বগ্গিও এসে তখন তার এসব উল্টোপাল্টা কথা বন্ধ করে আর তাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে যায়। আর দহি চলে আসে গোয়ানের কাছে। এরপর সে গোয়ানের হাতটা তার হাতের উপরে রাখে, যাতে করে সে ওই ট্যাটুর থেকে শক্তি অর্জন করতে পারে। আর এই সবকিছু দূর থেকে দেখে সখন। তো দেখা যায় দহি তার হাত ধরার পরও গোয়ান কোনোই রেসপন্স করছিল না। দহি তো তখন খুব বেশি ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, আমি তাহলে অনেক দেরি করে এসেছি তাই না? খুব দেরি হয়ে গেছে। তুমি সব সময় আমার পাশে থাকো আমাকে বাঁচানোর জন্য, একদম সময় মতো চলে আসো তুমি, আর আমি একটা দিনও পারলাম না। এইসব বলে সে খুব কান্না করতে থাকে গোয়ানের হাতের উপর মাথা রেখে। ওই সময় দহির হাতের চিহ্নটা জ্বলে ওঠে আর পাওয়ার কাজ করে যায়, যার ফলে গোয়ান হুঁশে ফিরে আসে আর বলতে থাকে, তুমি কি একটু সরবে? তুমি খুব ভারী। মানে গোয়ানের ব্যাপারটা এমন যে সে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন দহিকে বিরক্ত করা সে ছাড়বে না। তো দহি গোয়ানকে ফিরে পেয়ে খুব খুশি হয়। গোয়ান তখন বলে, তুমি কি জানো তোমার এই কান্না করা মুখটা কাছ থেকে দেখতে কত বাজে লাগছে? আর সবচেয়ে মজার বিষয়, আমি এখনো মরিনি, ডেমন কখনো মরে না। দহি তখন কান্না করে বলে, চুপ করো, আমি ভেবেছিলাম সত্যি সত্যি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি কি পুরোপুরি সুস্থ হওনি? আমি ডাক্তার ডেকে আনি। তখনই গোয়ান দহিকে হাত ধরে টেনে জড়িয়ে ধরে আর বলে, আমার কাছে আর একটু সময় থাকো, আমার অনেক চার্জের দরকার। তো তারপর দহি তার কথায় স্মাইল করে তাকে জড়িয়ে ধরে। তাদেরকে এইভাবে জিন দেখে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর পরে সখনও তাদেরকে এইভাবে দেখে একটু কষ্টই পায়। তার সাথে সে অবাক হয়ে ভাবে, যে ছেলেটা মারা যাচ্ছিল সে দহির হাত ধরতেই বেঁচে গেল কি করে? যাই হোক, তো এরপর দহি গোয়ানকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসে সখনের সাথে, কারণ তাকে পুলিশ স্টেশনে যেতে হবে। তো যেতে যেতে দহি সখনকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করলে না যে? সখন বলে, কারণ তুমি আমাকে কিছু বলবে না আমি জানি, তাও আমি খুশি, কারণ তুমি ভালো আছো, সেফ আছো। তো এরপর পরের দিন দহিকে পুলিশ স্টেশন থেকে একেবারে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে পাওয়া সব নিউজ মিথ্যা প্রমাণিত হয়। তারপর দহি সোজা চলে আসে হসপিটালে। তখন গোয়ান বলে, আমাকে প্লিজ বাড়ি নিয়ে যাও। দহি বলে, কিন্তু তোমার তো এখনো ট্রিটমেন্ট চলছে। গোয়ান তখন জানায়, আমার আসল ট্রিটমেন্ট তোমার সাথে থাকলেই হবে, তাই প্লিজ নিয়ে যাও। এসব শুনে দহি হাসে আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা যাব। এদিকে অফিসে বসে বসে সখন দহি আর গোয়ানকে একসাথে দেখার মুহূর্তটা বারবার মনে করে রেগে যাচ্ছিল। এদিকে সেই কিলার দোগিয়ংকে মেসেজ দেয় আর বলে, আমার আসল চেহারা গোয়ান দেখে ফেলেছে, এখন সে আমাকে মেরে ফেলবে। তো বুঝাই যাচ্ছে এই সব কিছুর পেছনে রয়েছে দোগিয়ং। আর দহির তার প্রতি সন্দেহটাও খুব একটা ভুল ছিল না। যাই হোক, অন্যদিকে রাতের বেলা ঘুমানোর সময় শক্তি নেওয়ার বাহানায় গোয়ান আর দহি একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই গোয়ান বলে, আমি কালপ্রিটের আসল চেহারা দেখেছি, এবার আমি তাকে ধরতে পারবো, তাই চলো আমার সাথে। দহি তখন বলে, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে পারোনি, আগে ভালো মতো সুস্থ হও, তারপর যাব। তখন দেখা যায় গোয়ানের বুকে ব্যথা করে, তাই সে দহিকে বলে, আজ কাজে না গেলে হবে না, তুমি তো এমনিতেও সিইও। তো তারপর দহি কাজে যেতে চাইলে গোয়ান তাকে জড়িয়ে ধরে বলে, তাহলে থাকো, আর কিছু সময় থাকো, আমি আরেকটু চার্জ নিয়ে নেই। তো তাদের দুইজনের এই চার্জ দেওয়া নেওয়ার দৃশ্যটা খুবই কিউট ছিল। অন্যদিকে দহির নামে যে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল সেটা নিয়ে সেই ইউটিউবার এবং নিউজ রিপোর্টার সবকিছু খোলাসা করে ভিডিও করে আর সেটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারপর দহির হারানো সম্মান আবারও ফিরে আসে। তারপর দহি আর গোয়ান অফিসে আসে আর সবাই তো তাদেরকে দেখে খুব খুশি হয়। তো এরপর দহি বাড়ি ফিরে আসার পর সে জিনের বলা কথাগুলো নিয়ে ভাবে। সে বলেছিল তার জন্যই গোয়ান মরতে মরতে মরেনি, একদিন সত্যি সত্যি সে মারা যাবে। দহি কি করে এত স্বার্থপর হলো? তো দহি এইসব কথা ভাবতে ভাবতে অনেক টেনশনে পড়ে যায় আর বলে, আমি যাদেরকেই ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়, আমি কি করব ম্যাডাম জু? আপনার দেওয়া দায়িত্ব আমি কি করে পূরণ করব? আমি গোয়ানকে কি করে আর বিপদে ফেলবো? তখনই ম্যাডাম জু বলে, তুমি যা নিজের জন্য বেস্ট মনে করো তাই করো, কারণ তুমি ভালো থাকলেই আমি খুশি। তো পরের দিন